মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে আজ গোটা পশ্চিমবঙ্গবাসীর প্রায় সকলেই আমরা সফিস্টিকেটেড ভিখারি। কোথাও না কোথাও আমরা ভিক্ষুকের মতো পরিণত হয়ে গিয়েছি। আমাকে মাফ করবেন, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী আপনাদের সামনে। কাউকে ব্যক্তিগত আঘাত করার ইচ্ছা আমার নেই, যদি কেউ পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। কিন্তু কেন ঠিক দেখবেন যে ভিক্ষা করার সময় সে কোনো শ্রমের বিনিময়ে কিন্তু সেই ভিক্ষার দানটা পান না। ঠিক তেমনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে যত অনুদান, কোনো শ্রমের বিনিময়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দিচ্ছেন না, দিচ্ছেন শুধুমাত্রই করুণা হিসাবে, যাতে করে এই করুণার দাম আপনারা ভোট বাক্সে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বন্দি করতে পারেন। এবং সেই কাজে মমতা বন্দ্যোপাধ্যায় 100% সফল। 2026-এ আরো একটা নতুন ভিক্ষার পাত্র হাতে ধরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একেবারেই সব টার্গেট, যাদের জন্য চাকরি বা যাদের জন্য আত্মনির্ভরতা, আত্মসম্মান, আগামী দিনের স্বপ্ন দেখা সেই যুবক সম্প্রদায়ের জন্য সব থেকে বেশি দরকার, যাদের চাকরি, তাদের হাতেও এবার ভিক্ষার পাত্র। অ্যামাউন্টটা শুনতে বেশি লাগছে 1,500 টাকা, কিন্তু 1,500 টাকার মধ্যে কি কি হয় আপনারা যারা সংসার চালান আপনারা প্রত্যেকেই জানেন। আমি আপনাদের সামনে আজকে ব্যাখ্যা করব যে আজকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসনকাল যদি আমাদের প্রধান যারা বিরোধী দল রয়েছে তারা যদি ছিনিয়ে নিতে না পারে, এবং বিজেপির এই মুহূর্তে কৌশল যে আর কোনো কিন্তু প্যাসিভ মোডে নয়, একেবারে অ্যাগ্রেসিভ মোডে এবারে প্রচার থেকে শুরু করে প্রার্থী নির্বাচন প্রত্যেকটি কাজই অ্যাক্টিভ ভাবে করতে হবে, অ্যাগ্রেসিভলি করতে হবে, যাতে করে এই সরকারকে আর কোনোভাবেই আরো একবার ফিরিয়ে আনতে দেওয়া যাবে না। তাহলে সেটা গোটা ভারতবর্ষের জন্য, এমনকি পরের বার নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এই পশ্চিমবঙ্গ, যেখান দিয়ে পালে পালে শয়ে শয়ে রোহিঙ্গারা, বাংলাদেশিরা ঢুকে পড়ছেন। আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে। শুধুমাত্রই আপনাদের সমর্থন প্রয়োজন, একটি সাবস্ক্রাইবার বাটনে বিনামূল্যে প্রেস করে, শুধু এইটুকু উপকার আপনাদের থেকে আমি এক্সপেক্ট করি। নমস্কার, আপনাদের সামনে আমি প্রলয়, শুরু করছি নতুন একটি পর্ব। আমি কতগুলো জিনিস আপনাদের সামনে দেখাবো। দেখুন, আমি কতগুলো হেডলাইন আপনাদের সামনে আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন, যুবসাথীর লাইনে ষাটোর্ধ্ব বাবা এসেছেন ছেলের জন্য বেকার ভাতার ফর্ম তুলতে। চাকরির ফর্ম কিনবো, বেকার ভাতার লাইনে পিএইচডি ধারী, সন্তান কোলে মা থেকে মাধ্যমিক পাস দিনমজুর। মাধ্যমিক পাস দিনমজুর থেকে পিএইচডি কিংবা সন্তান কোলে মা, শুধুমাত্র এই দুটি ভিক্ষার আশায়, মাফ করবেন আরো একবার আমার শব্দ বন্ধের জন্য, কিন্তু বাস্তব পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এই বক্তব্য হয়তো মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এরপরে আপনারা দেখুন, বেকার ভাতার লাইনে এমএ বিএ পাস তরুণী, মুখ্যমন্ত্রী যুবকদের পালস বুঝেছেন বলছেন শশী। মুখ্যমন্ত্রী যুবকদের পালস বোঝেননি, মুখ্যমন্ত্রী যুবকদের পরিণতি নিয়ে তিনি এই সুযোগটা নিচ্ছেন। এই নিজের মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গের কলকারখানা শিল্প ধ্বংস করে যুবকদের আর অগত্যা কোনো পথ না দেখিয়ে এই 1,500 টাকাই সেই, কিছু না থাক, আমার কাছে 1,500 টাকা দিলেও তো রাস্তায় যদি আপনি 1,500 টাকা কুড়িয়ে ফেলেন, আপনি কি ফেলে দেবেন যে না আমার চাকরি দরকার, আমার 1,500 টাকা দরকার নেই? আপনি ফেলে দেবেন না তো। আপনি 500 টাকা দিলেও পশ্চিমবঙ্গের মানুষ নেবেন, তার কারণ পরিস্থিতি এমনটাই তৈরি করে দিয়েছেন। আর এটাকে সাফল্য হিসেবে তুলে ধরছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। যারা সাফল্য হিসেবে তুলে ধরছেন, যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো ফলাও করে ছাপছেন, তাদের জন্য এবার যে ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাবো, একটু ভালো করে দেখুন তো এই ভিডিওটা আপনাদের টনক নাড়াতে পারে কিনা 2026-এর নির্বাচনের আগে। দেখুন। নমস্কার, আজ রবিবারের বাজার, চন্দ্রকোনা রোডে রবিবার আর বৃহস্পতিবার দুদিন হাট হয়। এই হাটে আজকে বাজার করতে বেরিয়েছিলাম। বাজার করতে এসে ভাইয়ের সঙ্গে দেখা। ভাইয়ের নাম হচ্ছে দীনবন্ধু ঘোষ, বাংলায় এমএ, বিএড আছে। তো উনি আজকে বাজারে আলু বিক্রি করতে বসেছেন। আমি আলু নিতে এসে ভাইয়ের সঙ্গে দেখা। ভাইয়ের কাছে শুনুন, ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে আজকে বিডিও অফিস থেকে যুবসাথীটা কি বলে, যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে। ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই যুবসাথীর ফর্ম আনতে যাবে না? ভাই কি বললো একবার আপনারা শুনুন ভাইয়ের মুখ থেকে।
বর্তমান তৃণমূলের শাসন চলছে, এই শাসনে আমরা দেখেছি বারবার যে চাকরি দেওয়ার নাম করে মমতা ব্যানার্জি চাকরি দেওয়ার নাম করে টাকা লুট করেছে, চাকরি দেওয়ার নাম করে, এবং যতগুলি চাকরি দিয়েছে প্রত্যেকটা চাকরিতেই মমতা ব্যানার্জি টাকা নিয়েছে, ঘুষ ছাড়া টাকা নিয়েছে। বর্তমানে এখন চাকরি নেই, যে গ্রুপ ডি গ্রুপ সি সামনে আছে, গ্রুপ ডি গ্রুপ সি এটা ফর্ম ফিল আপ করেছে, কিন্তু এখনো কোনো পরীক্ষা নাই। আর এই যুবশ্রী যে ভাতা যেটা শুরু করেছে মমতা ব্যানার্জি, মাসিক 1,500 টাকা, এই 1,500-এ শিক্ষিত বেকারদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আর ভবিষ্যতে চাকরি পাবেনি, চাকরির জন্য আন্দোলন করনি, তোমাদের বাটিটা আমি হাতে দিয়ে দেবো। মানে এক কথায় মমতা ব্যানার্জি হাতে দিয়েই দিয়েছে, শিক্ষিত সমাজের হাতে বাটিটা তুলে দিতেই চাইছে, এটা ঘুর পথে করতে চাইছে। ঠিক আছে, আমার যতই কষ্ট হোক, যখন মমতা ব্যানার্জি চাকরি পশ্চিমবঙ্গে দেবেনি, আমি আমার এইভাবেই খেটে আমি আমার পারিশ্রমিক করবো, আমি আমার মেরুদণ্ড সোজা রেখে চলবো, আমি মমতা ব্যানার্জি ভাতা নেব। কি ভাবছেন যে ওই আলু বিক্রি করা, সবজি বিক্রি করা ছেলেটি আপনার বাড়ির কেউ নয়, সেই জন্য আপনি নিশ্চিন্ত? MA পাস করে এমনকি বিএড তাকে বলতে শুনলাম। এটা তো সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও, আমি সত্যতা যাচাই করতে পারবো না, কিন্তু এই ধরনের ভিডিও প্রচুর আপনি যে কোনো জায়গায় পাবেন, এবং এই ধরনের অগণিত মানে ঘটনা আপনারা দেখতে পারবেন। সেখানে পিএইচডি চায়ওয়ালা থেকে শুরু করে বিভিন্ন রকমের মানুষ দ্বিতীয় কোনো সংস্করণ খুঁজে নিচ্ছে জীবন ধারণের জন্য। কিছু করার নেই, করতে মানুষকে হবেই। ঠিক এই জায়গাতে এখনো পর্যন্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ে 26-এর নির্বাচনে যাওয়ার জন্য ওই 1,500 টাকা পেয়ে বাকি সব ভুলে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন বলে, তাদেরকে শুধু একটাই কথা বলতে পারি, স্বাগত। শুধু মাথায় রাখবেন, মানে ওই বাটিটা কিন্তু আমাদের প্রায় সকলের হাতেই কিন্তু ধরিয়ে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। একটা জিনিস খেয়াল করেছেন যে, ভাবুন মানে যেখানে সরকারি কর্মচারী প্রয়োজন, সেখানে কিন্তু ওই সিভিক পুলিশ কিংবা ওই পার্ট টাইম টিচার কিংবা পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন। অর্থাৎ যতটুকু যৎসামান্য না নিলেই নয়, যতটুকু যৎসামান্য ওদেরকে খরচা না দিলেই নয়, ততটুকুর জন্য শুধুমাত্র পার্মানেন্ট স্টাফ বাদ দিয়ে শুধু ওই সিভিক থেকে, শুধু পার্ট টাইম থেকে, শুধুই এইটা। আর বাকি যাদেরকে দিতে পারলেন না, তাদের যেন মনটা পেতে পারেন, তাদের জন্য কিন্তু এই 1,500 টাকার ব্যবস্থা। এরপরেও বাংলার মানুষ খুশি। আমি এখানে এবার আসি বিজেপির কি স্ট্র্যাটেজি সেই বিষয়ে। বিজেপি বিভিন্ন রকম স্ট্র্যাটেজি নিতে শুরু করেছে। তারা জানেন যে এই মুহূর্তে মানে সঠিকভাবে ভোট হলে এসআইআরে সম্ভবত 68 লাখ নাম বাদ যাচ্ছে। এখনো পর্যন্ত সংখ্যাটা আরো বাড়তে পারে। 68 লাখ একটা মিডিয়া রিপোর্ট অনুযায়ী আপনাদের কথাটা বলছি, হয়তো দেখাতেও পাচ্ছি। তো এই 68 লাখ বাদ পড়ার পর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নৈরাজ্য এবং অশাসন কুশাসনের পর মানুষ পরিষ্কারভাবে একটা পরিত্রাণ খুঁজছে। সেইখানে নরেন্দ্র মোদীরা আসছেন, এবং তার আগে এই মার্চ থেকে সম্ভবত শুরু হয়ে যাচ্ছে রথযাত্রা। জেলায় জেলায় বিজেপির এটা কিন্তু হাতিয়ার, যে কোনো জায়গায় তারা রথযাত্রার ওপর, কর্মসূচির ওপর জোরদার করেন। তারা রথযাত্রা শুরু করছেন জেলা জেলা থেকে, এবং সমস্ত জেলার রথযাত্রা মিলবে কলকাতার ব্রিগেড সমাবেশে। সেখানে থাকবেন বিজেপির কেন্দ্রীয় স্তরের প্রত্যেকটি হাই প্রোফাইল নেতা, এমনকি নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে থাকার কথা নাকি তৈরি হচ্ছে। অর্থাৎ অ্যাগ্রেসিভ ওয়েতে তৃণমূল কংগ্রেসকে এবার অ্যাটাকিং এর মধ্যে থেকে গিয়ে এদেরকে উৎপাটিত করতে হবে রাজনৈতিক ক্ষমতা থেকে। মানে যদি থাম্বনেইলে আমি লিখে থাকি যে ক্ষমতা ছিনিয়ে নেওয়া, এই ক্ষমতা ছিনিয়ে নেওয়া কিন্তু রাজনৈতিক কৌশলের মধ্যে থেকেই তারা করার চেষ্টা করছেন। শুধু এখানেই নয়, তারা যে প্রার্থী বাছাই করছেন, সেই প্রার্থী বাছাই 2021 সালের মতো কিন্তু ওই আপনি বেশ পরিচিত মুখ হলেই আপনাকে নিয়ে নেব, কিংবা আপনাকে কেউ একজন বড় বিজেপির নেতা সুপারিশ করে দিয়েছে বলেই আপনাকে নিয়ে নেব, কিংবা সবার কথা না শুনে কারুর একজনের সংগঠনের কথা শুনে কাউকে একজন প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার পথে বিজেপি হাঁটছে না। তারা একদিকে প্রফেশনাল সার্ভেয়ার দিয়ে সার্ভে করাচ্ছে, যারা ন্যাশনাল লেভেলে সার্ভে করে, তারা সার্ভে করছে যে কোন কোন বিধানসভায় কে কে জনপ্রিয় মুখ হতে পারে। এইরকম বেশ কিছু নাম তারা সুপারিশ করছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এছাড়াও সাংগঠনিক দিক থেকে বিজেপি প্রত্যেকটি মন্ডল স্তরে কিংবা তাদের কি বলবো, যেখানে শক্তি কেন্দ্রগুলোতে রয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে তারা 2 বা 3 জন পছন্দের প্রার্থীর পাশাপাশি 3 জন অপছন্দের প্রার্থীর নামও কিন্তু তারা জোগাড় করছে। অর্থাৎ প্রার্থী পছন্দের কারা, প্রার্থী অপছন্দের কারা, এইটাও তারা সংগ্রহের মধ্যে আনছেন, যাতে কোনোভাবেই
প্রার্থী চয়নের ক্ষেত্রে কোনো ভুল যেন না হয়, যার বেনিফিট তৃণমূল কংগ্রেস 2021-এর মতো পায়, এই কাজটা কিন্তু তারা করছে। অর্থাৎ সার্বিকভাবে বিজেপির পক্ষে যতটা করা সম্ভব তৃণমূলকে হারানোর জন্য সেই কাজটা তারা করার চেষ্টা করছেন। কিন্তু এইখানে একটাই বিষয় হচ্ছে যে এই সমস্ত চেষ্টা নির্বাচন কমিশনের শুদ্ধ তালিকাকরণের চেষ্টা, দেখুন প্রায় 70 লাখ নাম বাদ গেল, এর তো একটা ইম্প্যাক্ট রয়েছে, এটা তো রাজনীতিতে একটা ইম্প্যাক্ট রয়েছে। তারপরে এবারে প্রথম একটা বার এই হচ্ছে এই নির্বাচন, প্রথম নির্বাচন যে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুদের এগেনস্টে লড়তে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কথা দিয়েছিলেন যে তাদের ওয়াকআপ সম্পত্তি রক্ষা করবেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করেননি, তা নিয়ে সংখ্যালঘুদের বিরাট ক্ষোভ রয়েছে। এবং সংখ্যালঘুদের অল্টারনেটিভ চয়েসও পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গিয়েছে, 3 থেকে 4টে অল্টারনেটিভ চয়েস। প্রথম অল্টারনেটিভ চয়েস আইএসএফ, দীর্ঘদিন ধরে তারা একটি সিট ছিল, কিন্তু দীর্ঘ 5 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠে পড়ে থাকার ক্ষমতা তাদেরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভ করে তুলেছে মুসলমানদের জন্য। দ্বিতীয়ত হচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদের যে কথা বলেছেন, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এবং এমন জায়গায় গিয়েছে রেশারেশিতে যে তৃণমূল কংগ্রেসের ওপর আরোপ যে অভিযোগ যে তার শ্বশুরের বাড়ি থেকেও কিন্তু প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে, জানিয়ে কিন্তু একটা বেশ গন্ডগোলের মধ্যে রয়েছে। অর্থাৎ হুমায়ুন কবির মুসলমানদের বোঝাতে কোনো অস্ত্র ছাড়বে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। তৃতীয়ত মিম কিন্তু তাদের শক্তি বাড়াচ্ছে। এবারে তারা হুমায়ুন কবিরের দলের সঙ্গে একসঙ্গে গাঁটছড়া বেঁধে লড়বে বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তারাও কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং সেক্ষেত্রে তারাও কোথাও না কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ মুসলমানদের কাছে তিনটি অপশন রয়েছে। এছাড়াও যে একটা সব থেকে ভালো অপশন সেটা হচ্ছে সিপিএম, মুসলমানদের আরো একটি ভালো অপশন যেটা সব রাজ্যে খোলা। এবং উল্টো বেসিক্যালি যে সিপিএম এবং কংগ্রেস শুধুমাত্র মুসলমান ভোটের দিকেই এখন তাকিয়ে গোটা দেশের রাজনীতিটা তারা করছেন, তারা হিন্দু ভোটের পরোয়া করছেন না, তারা একেবারে মুসলমান ভোটের দিকে তাকিয়ে সেই রাজনীতি করার চেষ্টা করছেন। মুসলমানদের কাছে সেই একটা চয়েস কিন্তু রয়ে গিয়েছে, বিশেষ করে মালদাহ মুর্শিদাবাদে। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস এবং কোথাও কোথাও সিপিএম এরও অল্প কিছু সেখানে রাজনৈতিক সংগঠনের জোর রয়েছে। কাজেই সংখ্যালঘুদের কাছে অনেকগুলো অপশন রয়েছে। মোটামুটি 298টির মধ্যে 146টি আসন সেখানে সংখ্যালঘু বেশ বহুল এলাকা। সেই সমস্ত এলাকাগুলোতে শুধুমাত্রই তৃণমূল কংগ্রেস এখন আর একটি মাত্র অপশন নয়, এতদিন পর্যন্ত বিজেপিকে না দিলে আর কোথায় দেব, এই গোছের মনোভাব থেকে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বাধ্য হতো যে বিজেপিকে তো ভোট দেওয়া যাবে না, তাহলে দেবো কোথায়, ওই দিদিকেই দিয়ে দিই। এবারে কিন্তু তাদের হাতে চারটি অপশন রয়েছে। অর্থাৎ যদি এখান থেকে 10% ভোটের ধস যদি নামে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের শেষের শুরুটা পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে যাবে। তো আপনাদের সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চিন্তার মধ্যে থেকেই কিন্তু এত অর্থনৈতিক অনটন সত্ত্বেও তিনি এই 1500 টাকা দেওয়ার ব্যবস্থা করলেন। এবার আপনারা কি বলবেন যে 1500 টাকা উপকার হবে না? আমি যখন বেকার ছিলাম, আমাকে যদি কোনো সরকার 1500 টাকা দিত, আমি নিশ্চিতভাবে সেই টাকা পেয়ে উপকৃত হতাম। তার কারণ আমার পরিষ্কারভাবে মনে রয়েছে, নিরপেক্ষ কথাও বলতে হবে যে আমার পরিষ্কারভাবে মনে রয়েছে সেই সময় সরকারি যে সমস্ত পরীক্ষাগুলো হতো, সেই পরীক্ষাগুলোর ফিস ছিল কোথাও 300 টাকা, কোথাও 400 টাকা, কোথাও 500 টাকা। আমি আজ থেকে 15 থেকে 18 বছর 16, 17, 18 বছর আগেকার কথা বলছি। তখন ফিস ছিল 500 টাকা জেনারেলদের জন্য। জেনারেলদের জন্য 500 টাকা থেকে 300 টাকা প্রত্যেকটি পরীক্ষায় ফিস ছিল। এই শুধু ফিজের জন্য অনেক পরীক্ষা পর্যন্ত দেওয়ার সাহস করিনি, কারণ ওই টাকাটি নষ্ট হবে, বাবার টাকা শেষ করতে চাইনি বলে অনেক পরীক্ষাতে সুযোগ হতো বসতে পারতাম না, কারণ এই এত ফিস নেওয়া হতো শুধু জেনারেল ক্যাটাগরির থেকে, অন্যান্য ক্যাটাগরির থেকে টাকা নেওয়া হতো না, বা নিলেও কম টাকা নেওয়া হতো। তো সেইখানে যদি কোনো ব্যক্তি টাকা পায় তাহলে নিশ্চিতভাবে ফর্ম ফিল আপের জন্য সেটা কাজে লাগতে পারে। কিন্তু তৃণমূলের কংগ্রেসের নেতারা কি তাই বলছেন? ফর্ম ফিল আপের জন্যই কি তারা টাকাটা দিচ্ছেন বলে বলছেন? তৃণমূল কংগ্রেসের নেতারাই বলছেন যে যুব সমাজ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে অসুবিধা হবে না, কারণ এই টাকায় তারা পান গুটকা এগুলো খাওয়ার বন্দোবস্ত দিদি নাকি করে দিয়েছে তাদের জন্য।
শুনুন একটি ভাইরাল হওয়া বেশ কয়েকদিন আগেকার ভিডিও, আমার হয়তো আগে শোনানো উচিত ছিল, কিন্তু শোনাবো এবার আপনাদের সামনে। আসানসোলে যেতে লেগেছে, এই লোকগুলোকে যদি আমরা ঠিক মতন কনভিন্স করতে পারি, আমার মনে হয় আমাদের এবার ভোটে জেতা শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি দিদি যে কল্পতরুভাবে আমাদেরকে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিল, সেই সুযোগগুলো তো আছেই। মহিলাদের ভোটটা একটা কংক্রিট জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের যুব সমাজের ভোটটা একটু মানে নেগেটিভ সাইডে ছিল, সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন, সেটাকে ফসলটা কিন্তু আমাদের তুলতে হবে। আজকালকার ইয়াং ছেলেপেলের একটা বড় পার্সেন্টেজ পান টান খায় বেড়ায়, তাদেরকে ওই জায়গাটাই হিট করতে লাগবে। কিন্তু তোর মাসে 1000 টাকা তো গুটখার খরচা হয়, এটা তো দিদি দিবে রে। আমি নিজেকে শুদ্ধই বলছি, প্রত্যেকটা নেতা যদি আমরা একটু সংযত হই, তবেই আমরা আমাদের জেতা কোনো ব্যাপার না। আর হারলে পরে যেটা হবে, শুনলেন, এখন এই 1500 টাকা দিয়ে আপনি চাকরি পরীক্ষার প্রস্তুতি নেবেন, নাকি 1500 টাকা দিয়ে আপনি গুটকা খাবেন? তাহলে এটার তো কোনো কন্ট্রোল থাকবে না সরকারের হাতে। তাহলে এর থেকে কি ভালো ছিল না যদি ফর্ম, চাকরি পরীক্ষার ফর্মেরই কেনার জন্যই যদি সত্যি টাকার প্রয়োজন হয়ে থাকে, কিংবা পেট্রোল ডিজেলের যে অনেকে বলছে যে এদিক ওদিক যেতেই তো দিনে 2 লিটার করে পেট্রোল শেষ হয়ে যায়। আরে পেট্রোল যদি শেষ হয়ে যায় তাহলে পেট্রোলে ভর্তুকি দিলেই তো হয়ে যায়। পেট্রোলে যদি ভর্তুকি দিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি সেজ নেন গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে, তাহলে সেইখানেই তো ভর্তুকি দিলে এই টাকাটা দিতে হয় না, সেখানে সেজ দিচ্ছেন না, তাহলে ওখানে দিলেই তো হয়ে যায়। তাহলে সরকার কি কনফার্ম করতে পারবে যে এই 1500টি টাকা যে বেকার ছেলেটি হাতে পেলো, সেই টাকা পাওয়ার পর এটাও তো হতে পারে যে তার চাকরি করার ইচ্ছাটাই চলে গেল। সবাই তো এমনিতেই এই মানে মাধ্যমিক এইচএস এর পর অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, তারা পরিষ্কারভাবে জানেন যে তাদের জন্য আর চাকরির দরজা খুলবে না। তো তারা তো সেই টাকা নিয়ে মানে পড়ার বদলে হয়তো যদি টাকাটা না পেতেন, এরকমও তো হতে পারতো যে তারা কিছু জীবনে করতে হবে ভেবে মানে কিছু একটা করতেন, মানে কিছু একটা করতেই হতো। আর এই টাকা পাওয়ার ফলে আরো তাদের অলস করে দিতে পারে জীবনে। তারা মনে করতে পারে ঠিক আছে এখন তো 5 বছর তো পাবো, 5 বছর পরে ভাববো। তাহলে এটাও তো একটা নেগেটিভ সাইডও হতে পারে এটার দিকে। তাই নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র খুশি করে ভোট কেনার চেষ্টা করলেন। আর আজকে 1500 টাকা পকেটে নিয়ে যারা ভোট দিতে যাবেন, তারা যদি ওই 1500 টাকায় খুশি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে দেন, মাথায় রাখবেন 5 বছর পর কিন্তু, অর্থাৎ যখন এই 5 বছরে 1500 টাকা পাওয়ার অভ্যাস আপনাদের হয়ে যাবে, তারপর মানে কি বলবো, তখন বুঝে যাবেন যে জীবনের মানে কি এবং চাকরি না পাওয়ার যন্ত্রণা কি। তার তখন আপনার সংসারও হয়ে যাবে। একটা সংসার চালাতে গেলে এই মুহূর্তে কত টাকার ঠিক প্রয়োজন হয়, যদি এই মুহূর্তে আপনার সম্যক ধারণা না থাকে, যেহেতু আপনি ছাত্র যদি হয়ে থাকেন, তাহলে আপনার বাবা মাকে একবার জিজ্ঞাসা করে নেবেন মাস চালাতে তাদের কত টাকা ঠিক খরচা করতে হয়। একটু ভেবে রাখবেন এই 1500 টাকা থেকে ওই জায়গায় যেতে আপনাকে ঠিক কতটা পরিশ্রম করতে হবে, আর সেই পরিশ্রম করলেও এই রাজ্য সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে কিনা আপনাদের জন্য, যেখান থেকে সেই পরিশ্রমের মধ্যে দিয়ে আপনারা এই রাজ্যে চাকরি পেতে পারেন। এই প্রশ্নটা তুলবেন। কাকে তুলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে পরে তুলবেন, আগে নিজের মনে প্রশ্নটা উঠুক, এটাই চাই। এখনকার মতো এখানেই। আপনাদের প্রত্যেকের মতামত লিখে জানাবেন, তার কারণ শেষ সুযোগ পশ্চিমবঙ্গের কাছে। লিখুন।